এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটা হেডলাইন। এই হেডলাইনকে বিশ্লেষণ করে একটা বাক্যের মিনিং অর্থাৎ ট্রান্সলেশন, বাক্যটার এটা ফরমেশন এবং বিভিন্ন ওয়ার্ডের অর্থ ভিন্নতাটা কী এবং গ্রামারের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে ফুয়েল ক্যাফ লিফট এট বাট শর্টেজেস পারসিস্ট এট সিটি ফার্মস। এটার বাংলাটা হচ্ছে ফুয়েল ক্যাফ লিফটেড। আমরা জানি এখানে ক্যাপ মানে হচ্ছে না, আমরা বুঝি সচরাচর মাথার উপর আমরা যেটা দিই টুপি, একটা যে আবরণ, মাথার উপরে যে আবরণটা দেওয়া হয় কাপড়ের বা যে কোনো কিছুর, সেটাকে আমরা ক্যাপ বলি। তবে এখানে ফুয়েল ক্যাপ মানে হচ্ছে যে এখানে ক্যাপটা হচ্ছে যে সেটা না। ক্যাপ কিন্তু এখানে কিন্তু ক্যাপ সচরাচর একটা যে আমি যেটা বলেছি আবরণ টুপি, এটার সাথে কম্পেয়ার করে কিন্তু এটা মিনিংটা, এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। ফুয়েল ক্যাপ মানে এখানে হচ্ছে যে লিমিটেশন, ক্যাপ বলতে এখানে লিমিটেশনকে বোঝানো হচ্ছে। আমরা জানি লিমিটেশন মানে সীমাবদ্ধতা, অর্থাৎ জ্বালানির সীমাবদ্ধতা। লিফটেড, লিফট থেকে লিফটেড ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে যে মেইন ভার্ব, মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এবং ফুয়েল ক্যাপ এটা হচ্ছে যে সাবজেক্ট। একটা দুইটা একাধিক ওয়ার্ড যখন একটা ফ্রেজ, সাবজেক্ট যখন ফ্রেজ হয় তখন আমাদেরকে এটাকে বলতে হবে, এটা হচ্ছে যে একটা আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে শিখে নিয়েছে নাউন ফ্রেজ কীভাবে আইডেন্টিফিকেশন করতে পারবেন। সাবজেক্ট যদি কোনো একটা ফ্রেজ যদি সাবজেক্ট হয় তখন সেটাকে নাউন ফ্রেজ বলতে পারেন। তাহলে লিফটেড মানে তুলে নেওয়া, সরিয়ে ফেলা, দূর করা, অর্থাৎ সরকার, অর্থাৎ জ্বালানি সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছিল, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আসে আবার ভাট, বাট মানে হচ্ছে যে কিন্তু। এখন সচরাচর ভাট যদি একদম বাক্যের শুরুতে যদি বাট হয় তখন ভাট একটা অ্যাডভার্ব। কিন্তু ভাট যখন বাক্যের মাঝখানে হলে দুটা ক্লজকে যুক্ত করলে, যেমন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা ক্লজ পেয়েছি, যেহেতু কনজাংশন মাঝখানে হয়েছে সেহেতু বুঝে নিতে হবে পরবর্তীতে আর একটা কিন্তু ক্লজ থাকতে পারে। সো আমরা বলতে পারি বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট এখানে কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। কোঅর্ডিনেটিং কনজাংশন বাক্যের মাঝখানে থাকলে সর্বদা দুটি মেইন ক্লজকে যুক্ত করবে। মেইন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ এতটুকু পর্যন্ত। শর্টেজেস পারসিস্ট অ্যাট সিটি ফার্মস, এখানে পারসিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, যেটা নাউন হচ্ছে পারসিস্ট্যান্স। ভার্ব, নাউন থেকে ভার্ব হয়েছে। কেন ভার্ব হয়েছে? এখানে শর্টেজেস এটা হচ্ছে যে সাবজেক্ট, ফ্লোরাল সাবজেক্ট, এই জন্য ভার্ব ফ্লোরাল হয়েছে। আবার এটা আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছে। তাহলে ফাইনাইট ভার্ব সাবজেক্ট, এটা একটা ক্লজ। এখানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। বাট অ্যান্ড অর এই কনজাংশনগুলো যদি বাক্যে, এগুলাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন বাক্যের মাঝখানে থাকলে দুইটা মেইন ক্লজকে যুক্ত করবে, মানে প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে। এরকম দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে যদি মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন এটাকে আমরা বলতে পারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে স্ট্রাকচার হয় সেটা বুঝতে পেরেছেন। একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না এবং কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই ক্লজটা একটু দেখবো আমরা। যেমন শর্টেজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দেখি শর্ট। আবার যদি এটাকে আমি এই ভার্বে রূপান্তর করতে পারি শর্টেন, খাটো করা। আবার অ্যাডজেক্টিভের পরে ইয়ান যুক্ত করলে সেটা ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করেছি। আবার শর্ট অ্যাডজেক্টিভের পরে যখন এজ সাফিক্স যুক্ত করলাম, এজ এখানে সাফিক্স অর্থ ইউজ করা হবে। যদি এই অর্থ আমরা একটা শব্দ হিসেবে ইউজ করতে পারি যেটার অর্থ হচ্ছে বয়স, কিন্তু এখানে সাফিক্স অর্থে যদি শর্টের পরে যদি ইউজ করি শর্ট এজ, তখন এটা ভার্ব থেকে আবার নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, আবার ভার্ব থেকে এখানে আমরা নাউন রূপান্তর করতে পারি। এখন এই যে তিনটা ওয়ার্ড নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই তিনটার মধ্যে কিন্তু আমি নাউন ফর্মটাকে ইউজ করলাম। ভার্বের আগে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়, সাবজেক্ট সর্বদা নাউন বা নাউন ফ্রেজ হয়, এই জন্য নাউন ফর্মটা ইউজ করলাম। ওয়ার্ড ফরমেশন অনুসারে যদি আমরা যদি পার্টস অফ স্পিচের এরকম যদি ফরমেশনগুলো যদি বুঝতে পারি, বাক্যের মধ্যে আমরা যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা যেখানেই অবস্থান করবে
নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সেই বিন্যাস অনুসারে সেভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে একটা সেন্টেন্স বিল্ড আপ করা, একটা সেন্টেন্স গঠন করা আমাদের পক্ষে খুব সহজ হবে। এভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, কেন এখন নাউন হয়েছে সেটা বুঝতে পেরেছেন। আবার এখানে সাবজেক্ট ফ্লুরাল, ভার্বও কিন্তু ফ্লুরাল। ভার্বে শেষে এস বাই এস না থাকলে ফ্লুরাল বুঝতে হবে, এস বাই এস থাকলে কিন্তু সিঙ্গুলার বুঝতে হবে। আবার এখানে ফুয়েল কেভ এটা আমি বলেছি নাউন ফ্রেজ, কিন্তু আবার দেখেন তাহলে এই যে জ্বালানি সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে, কিন্তু ঘাটতি, জ্বালানির ঘাটতি এখনও বিদ্যমান আছে শহরের বিভিন্ন ফার্মে, যে যতগুলো ফার্ম আছে এই ফার্মগুলোতে এখনও ঘাটতি আছে। এই যে কথা আগেরটার সাথে এটা কিন্তু পরস্পর বিপরীত। এই পরস্পর বিপরীত হলে সেটাকে আমরা বলতে পারি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিথিসিস। এটাকে অ্যান্টিথিসিস বলা হয়, মানে কথাগুলো পরস্পর বিপরীত। এই যে পরস্পর বিপরীত, দো, অল দো, ভাট এগুলো যদি থাকে তখন এটা বিপরীতার্থক বোঝায়। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি অ্যাট সিটি ফার্মস এটাকে যদি আন্ডারলাইন করা হয়, এটা কোন ফ্রেজ আইডেন্টিফিকেশন অনুসারে, যেহেতু এটার পরে কোনো কথায় দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, কথায় শহরের ফার্মগুলোতে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা অবজেক্ট, তখন এটা কী বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি এটা পাইতাম তখন এটা অবজেক্ট বল করতাম, অবজেক্ট হলে এটা নাউন ফ্রেজ হতো। কিন্তু এখন অয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে, কোথায় দ্বারা প্রশ্ন করা হচ্ছে। কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখেন আগে কী আছে পরে কী আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ফ্রেজ আইডেন্টিফিকেশন করা যাবে না। এটা কি অবজেক্ট কী দ্বারা প্রশ্ন করা হচ্ছে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করবে, যেটা খুব সবচেয়ে বড় রিয়ালিটি, সেভাবে ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে হবে। মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু ফ্রেজ আইডেন্টিফিকেশন করলে ভুল করবেন। আবার মনে করেন পরীক্ষার মধ্যে আপনাকে শুধু সিটি ফার্মস এতটুকু করেছে, এটা করেনি, এটা বাদ দিয়ে যদি করে আবার এটা প্রেপোজিশনের পর আবার এতটুকু, কিন্তু আবার এটা নাউন ফ্রেজ হয়ে যাবে, কারণ প্রেপোজিশনের পর নাউন। আবার প্রেপোজিশন সহ করলে আবার প্রেপোজিশন আছে বিধে প্রেপোজিশন আর ফ্রেজ বলা যাবে না। যদি প্রেপোজিশন আর ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় তখন কিন্তু এটা কি কোথায়, কেন, কীভাবে, কারণ এই সমস্ত এগুলো হবে না। এগুলো হলে প্রেপোজিশন দিয়ে শুরু হলে তখন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখান থেকে একটা থেকে আমি 3টা ফ্রেজ ডিফারেন্স জানাইলাম, কোনটা প্রেপোজিশনাল ফ্রেজ, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এভাবে যদি একটা পত্রিকার অ্যানালাইসিস করে যদি পড়তে পারেন, একসাথে আপনার অনেক কিছু প্রিলিমিনারি এই যত ধরনের গ্রামার আছে এবং রাইটিংয়ের যে প্র্যাকটিস, একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করতে পারবেন, সে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন কীভাবে করা হয় সেটারও অনেক কিছু একসাথে কিন্তু অনেক কিছু শেখা হয়ে যায়।